ক্ষমতার করিডোর থেকে জনচক্ষুর অন্তরালে এক রহস্যময়ী অন্তর্ধানের আখ্যান। একটি চেয়ার শূন্য, একটি ফোন নীরব, আর সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে কেবলই কিছু অমীমাংসিত প্রশ্ন। তিনি কি কোনো মরণ ব্যাধির সাথে পাঞ্জা লড়ছেন, নাকি অদৃশ্য কোনো সুতোর টানে নিজেকে গুটিয়ে নিয়েছেন এক দুর্ভেদ্য কুয়াশায়? যখন সীমান্তের ওপারে হাত করা পড়ে দুই ভাড়াটে জল্লাদের হাতে, ঠিক তখনই কি কেঁপে উঠেছিল ঢাকার কোনো এক প্রভাবশালী মসনদ? আজ রাজনীতির সেই ধোঁয়াটে অলিগলি খুঁয়ে আমরা বের করব সেই সত্য, যা হয়তো এখনও ফাইলবন্দি হয়ে আছে ক্ষমতার অন্ধকার প্রকোষ্ঠে। চোখ রাখুন আজ নিউজ বিডি লাইভের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে নিখোঁজ সংবাদ, মির্জা আব্বাস ও এক রক্তাক্ত পাণ্ডুলিপি। ঢাকা ৮ আসন, বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড বলা হয় যাকে। এই জনপদে মির্জা আব্বাসের আধিপত্য অনেকটা প্রশ্নাতীত থাকলেও ২০২৬ সালের নির্বাচনী হাওয়া ভিন্ন এক বারুদ ছড়াচ্ছিল। সেই বারুদের নাম ওসমান হাদি, এক টকবগে তরুণ যার চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন আর কণ্ঠে ছিল সাধারণ মানুষের অধিকারের দাবি। রাজনীতির দাবাগোর্ডে অভিজ্ঞ খেলোয়াড় মির্জা আব্বাসের বিপরীতে ওসমান হাদি কোনো নাম সর্বস্ব প্রার্থী ছিলেন না, বরং পাড়া মহল্লা আর রাজপথের লড়াকু এই নেতা খুব অল্প দিনেই হয়ে উঠেছিলেন জনগণের চোখের মণি। রাজনৈতিক বিশ্লেষকরা তখন কপালে ভাঁজ ফেলে বলছিলেন, ওসমান হাদি কেবল চ্যালেঞ্জার নন, তিনি হয়তো মির্জা আব্বাসের দীর্ঘদিনের জয়রথ থামিয়ে দেওয়ার এক শক্তিশালী হন্তারক হয়ে আবির্ভূত হয়েছেন। ক্ষমতার অলিন্দে তখন চাপা উদ্বেগ, এই তরুণকে কি থামানো সম্ভব, নাকি ঢাকা ৮ হাতছাড়া হতে চলেছে মির্জা আব্বাসের? জননীতির ময়দান যখন উত্তপ্ত, প্রচারণার মিছিলে যখন জনপদ মুখরিত, ঠিক তখনই ছন্দপতন। তারিখটা ছিল ১২ই ডিসেম্বর। কুয়াশাচ্ছন্ন শীতের সেই সন্ধ্যায় ঘটে গেল এক নজিরবিনীর হত্যাকাণ্ড। নির্বাচনী প্রচারণার ডামাডোলের মাঝেই একদল সশস্ত্র দুর্বৃত্তের তপ্ত বুলেট বিদ্ধ করল ওসমান হাদিকে। মুহূর্তেই রাজপথ ভিজে উঠল তাজা রক্তে। হাসপাতালের আইসিইউর বাইরে শত শত মানুষের হাহাকার, আর ভেতরে ওসমান হাদির জীবন মৃত্যুর লড়াই। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তরুণ এই নেতা। এই একটি মৃত্যু কেবল একজন উদীয়মান নেতার জীবনের অবসান ঘটাল না, বরং বদলে দিল পুরো নির্বাচনী সমীকরণ। যে লড়াই হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি, সেই ময়দান মুহূর্তেই হয়ে পড়ল ফাঁকা। এর পরের চিত্রনাট্য অনেকটা অনুমিতই ছিল। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। প্রতিপক্ষ হিসাবে নাসির উদ্দিন পাটোয়ারি থাকলেও ওসমান হাদির অনুপস্থিতিতে মির্জা আব্বাসের সামনে কোনো বড় বাধা রইল না। জয়ী হয়ে তিনি কেবল সংসদ সদস্যই হলেন না, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন হলেন। ক্ষমতার শিখরে তখন তার দৃপ্ত পদচারণা। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের শুরুর দিক পর্যন্ত তাকে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে সরব অবস্থানে। চেহারায় নেই কোনো অসুস্থতার ছাপ, কণ্ঠে সেই চিরচেনা দাম্ভীর্য। কিন্তু পর্দার আড়ালে তখন জমা হচ্ছিল এক প্রলয়ঙ্করী ঝড়, যে ঝড়ের সংকেত আসছিল সীমান্তের ওপার থেকে। মার্চ মাস, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় তখন গোপন অভিযান চালাচ্ছে সে দেশের পুলিশ। আর সেই অভিযানেই ধরা পড়ল এমন দুজন যাদের নাম প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও। গ্রেফতার হওয়া ফয়সাল কারিম মাসুদ এবং আলমগীর হোসেন, একজন ছাত্রলীগ নেতা, অন্যজন যুবলীগ কর্মী। তারা কেবল রাজনৈতিক কর্মী নন, তারা ছিলেন ওসমান হাদি হত্যাকাণ্ডের সেই দুর্ধর্ষ কিলার। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা যখন মুখ খুলতে শুরু করল, তখন বেরিয়ে এলো রোমাঞ্চকর সব তথ্য। তারা ছিল কেবলই যন্ত্রী, কিন্তু তাদের আঙুল চালানো সেই সুতোর টান আসছিল কোনো এক অদৃশ্য মাস্টার মাইন্ডের কাছ থেকে। প্রশ্ন উঠল, কার নির্দেশে এই হত্যাকাণ্ড? কে সেই নেপথ্য কারিগর যার স্বার্থ লুকিয়েছিল ওসমান হাদির লাশের ওপর দিয়ে ক্ষমতার সিংহাসনে বসার মাঝে? কিলাররা ধরা পড়ার ঠিক ৩ দিনের মাথায় নাটকে এলো এক অভাবনীয় মোড়, একটি ইফতার মাহফিল। হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। রাজধানীর এক অভিজাত হাসপাতালে তাকে ভর্তি করা হলো। চিকিৎসকরা জানালেন মাইল্ড স্ট্রোক। ঘটনা প্রবাহের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি কোনো অদৃশ্য যোগসূত্র দেখতে পাচ্ছেন? খুনিদের ধরা পড়া আর প্রভাবশালী নেতার এই আকস্মিক অসুস্থতা সবই কি নিছক কাকতালীয়? সত্যের গভীর তল্লাশিতে আমাদের পরবর্তী পদক্ষেপ জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পৌঁছে দেবে সত্যের আরও কাছাকাছি। খুনিদের স্বীকারোক্তি যখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই কেন একজন প্রভাবশালী নেতার শরীর এভাবে ভেঙে পড়ল? হাসপাতাল কি তার রোগমুক্তির জায়গা ছিল, নাকি জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার কোনো কৌশলগত দুর্গ? ১৫ মার্চ তাকে নিয়ে আসা হলো বিমানবন্দরে। গন্তব্য ছিল সিঙ্গাপুর। কারণ হিসেবে বলা হলো ফিজিওথেরাপি। কিন্তু এখানেই জন্ম নিল এক নতুন রহস্য। সিঙ্গাপুরের বিশ্বমানের সব হসপিটাল ছেড়ে কেন তাকে তাড়িঘুড়ি করে পাঠানো হলো মালয়েশিয়ায়? ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়া যাত্রা কি সত্যিই চিকিৎসার প্রয়োজনে, নাকি নিজেকে পৃথিবীর লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার এক সুপরিকল্পিত মিশন? ২১ শতকের এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে একজন সাধারণ মানুষের হাঁচি কাশির খবরও সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে মুহূর্তের মধ্যে জায়গা করে নেয়, সেখানে মির্জা আব্বাসের মতো এমন একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যাওয়াটা কি কোনোভাবেই স্বাভাবিক? তিনি কেবল একজন সংসদ সদস্যই নন, তিনি খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। অথচ মাসের পর মাস পেরিয়ে গেলেও তার একটি ছবি, একটি ছোট ভিডিও ক্লিপ কিংবা নিদেনপক্ষে একটি অডিও বার্তাও প্রকাশ পায়নি। চিকিৎসার নামে দেশ ছাড়ার পর থেকে তিনি যেন আক্ষরিক অর্থেই বাতাসে মিলিয়ে গেছেন। কোনো হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় একটি সাধারণ ছবি প্রকাশ করতে বাধা কোথায়? এই চরম নীরবতা কি কেবলই অসুস্থতার ক্লান্তি, নাকি জনসম্মুখে আসার পেছনে লুকিয়ে থাকা কোনো গভীর আতঙ্ক? মার্চের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল এক বিভৎস গুজব, মির্জা আব্বাস আর বেঁচে নেই।
জনমনে তখন রীতিমতো তোলপাড়। এই গুজব নেভাতে গণমাধ্যমের সামনে হাজির হলেন তার ব্যক্তিগত সচিব। তিনি বেশ জোর গলায় দাবি করলেন মির্জা আব্বাস জীবিত আছেন এবং বিদেশে তার নিবিড় চিকিৎসা চলছে। কিন্তু নেটিজেনদের তীক্ষ্ণ প্রশ্নের তীরে সেই দাবি খুব দ্রুতই খেই হারিয়ে ফেলে। সাধারণ মানুষের দাবি ছিল অত্যন্ত যৌক্তিক। যদি তিনি সত্যিই বেঁচে থাকেন এবং চিকিৎসাধীন থাকেন, তবে গুজবের অবসান ঘটাতে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও বার্তাই তো যথেষ্ট ছিল। কেন সেই অতি সাধারণ কাজটি করা হলো না? কোন অদৃশ্য দেওয়াল তাদের একটি ছবি প্রকাশ করা থেকে আটকে রেখেছে? এই প্রশ্নগুলো যখন ইথারে ভাসতে শুরু করলো, তখন ব্যক্তিগত সচিব বা দলের হাইকমান্ড সবার মুখেই যেন কুলুপ আটা। এরই মাঝে রাজনৈতিক অঙ্গনে ডালপালা মেলতে শুরু করলো আরও একটি চাঞ্চল্যকর থিওরি। সিঙ্গাপুর বা মালয়েশিয়া কি কেবলই একটি ট্রানজিট পয়েন্ট ছিল? একাধিক সূত্রের গুঞ্জন এবং নেটিজেনদের একাংশের জোরালো দাবি, মির্জা আব্বাস সিঙ্গাপুর থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে সরাসরি ভারতে পাড়ি জমিয়েছেন এবং সেখানেই তিনি আত্মগোপন করে আছেন। কিন্তু কেন এই লুকোচুরি? রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে ভিন্ন এক সমীকরণের গন্ধ পাচ্ছেন। তাদের মতে, কোনো ভিজুয়াল প্রমাণ বা ভিডিও রিলিজ করার অর্থ হল নিজের বর্তমান অবস্থান বা আইপি অ্যাড্রেস পাবলিক করে দেওয়া। আর একবার যদি তার অবস্থান নিশ্চিত হওয়া যায়, তবে দেশি বিদেশি গণমাধ্যম কিংবা তদন্তকারী কর্মকর্তারা খুব সহজেই তার সাথে যোগাযোগের চেষ্টা করতে পারেন। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়টি। একটু পেছনে ফিরে তাকানো যাক। বনগাঁয় গ্রেপ্তার হওয়া দুই কিলার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বর্তমানে রিমান্ডে রয়েছেন। পুলিশের 3rd ডিগ্রির সামনে তারা যদি মুখ খুলতে শুরু করেন, যদি তাদের স্বীকারোক্তমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে এমন কোনো চাঞ্চল্যকর তথ্য যা সরাসরি মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে, যদি তারা বলে দেয় যে নির্বাচনে জয়লাভের পথ পরিষ্কার করতে বা ওপর মহলের কোনো বিশেষ নির্দেশেই ওসমান হাদির বুকে বুলেট চালনা করা হয়েছিল, তাহলে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে? তদন্তের স্বার্থে তখন মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে এনে সরাসরি জিজ্ঞাসাবাদ করার আইনি বাধ্যবাধকতা তৈরি হতে পারে। ঠিক এই আইনি জটিলতা এবং তদন্তের বেড়াজাল থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই কি এই আকস্মিক অসুস্থতার নাটক সাজানো হয়েছে? সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ সবাই আজ এই বিদেশ যাত্রাকে নিছক কোনো চিকিৎসা সফর হিসেবে মানতে নারাজ। তাদের চোখে এটি একটি নিখুঁত, সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার পলিটিক্যাল এক্সিট প্ল্যান। খুনিরা ধরা পড়ার পরপরই অসুস্থতার ঢাল ব্যবহার করে দেশত্যাগ, এটি কি তদন্তের আওতা থেকে নিজেকে চিরতরে আড়াল করার এক মাস্টার স্ট্রোক? মির্জা আব্বাস কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি বিশাল রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ। অথচ বিস্ময়করভাবে লক্ষ্য করা যাচ্ছে তারই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে তার নিজের দল কিংবা সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বা শক্তিশালী বক্তব্য নেই। একজন প্রভাবশালী উপদেষ্টা মাসের পর মাস নিখোঁজ, অথচ তার বর্তমান শারীরিক অবস্থা বা অবস্থানের বিষয়ে কোনো অফিসিয়াল বুলেটিন নেই। এই নীরবতা কি শুধু কাকতালীয়? রাজনৈতিক অন্দরমহলে কান পাতলে শোনা যায় এক ভিন্ন গুঞ্জন। দল কি তবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি এমন কোনো ধ্রুব সত্য দলের শীর্ষ নেতৃত্ব জেনে গেছে যা জনসমক্ষে এলে পুরো সংগঠনের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে যেতে পারে? যখন কোনো নেতার কর্মকাণ্ড বা অতীত ছায়া দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তখন তাকে কৌশলগত নীরবতার চাদরে ঢেকে দেওয়াটাই রাজনীতির চিরন্তন রীতি। মির্জা আব্বাসের ক্ষেত্রেও কি আমরা সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখছি? লুন, একবার পুরো ঘটনার টাইমলাইন বা সময়পঞ্জিটা মেলাই। ডিসেম্বর 12 ওসমান হাদির হত্যাকাণ্ড, ফেব্রুয়ারি 12 মির্জা আব্বাসের নিরঙ্কুশ জয়, মার্চের প্রথম সপ্তাহ সীমান্ত থেকে 2 কিলারের গ্রেফতার ও স্বীকারোক্তি, মার্চের দ্বিতীয় সপ্তাহ মির্জা আব্বাসের আকস্মিক অসুস্থতা ও দেশত্যাগ। এই যে ঘটনার ঘনঘটা, এটি কি কোনো সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মনে হতে পারে? খুনিরা ধরা পড়ার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে একজন মানুষের স্ট্রোক করা এবং দ্রুততম সময়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানো, এর মাঝে কি কোনো অদৃশ্য যোগসূত্র নেই? প্রতিটি ঘটনাই যেন এক একটি সুনিপুণভাবে সাজানো ড্রামাটিক সিকোয়েন্স, যার শেষ গন্তব্য হলো তদন্তের র্যাডার থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেওয়া। আইনের হাত অনেক লম্বা হলেও রাজনীতির মারপ্যাচে অনেক সময় সেই হাত থমকে যায়। রিমান্ডে থাকা আসামিরা কি সত্যিই সেই মাস্টারমাইন্ডের নাম স্পষ্টভাবে উচ্চারণ করবে, নাকি কোনো এক অদৃশ্য চাপের মুখে সত্যটা ফাইলবন্দি হয়ে রয়ে যাবে? মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন থিওরি জন্ম নিচ্ছে। কেউ বলছেন তিনি আর কোনোদিন ফিরবেন না, কেউ বলছেন তিনি নতুন পরিচয়ে অন্য কোনো দেশে থিতু হয়েছেন। তবে আসল সত্যটা হয়তো লুকিয়ে আছে সেই নীরব হসপিটালের কেবিন থেকে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো তথ্য বেরিয়ে আসেনি। মির্জা আব্বাসের এই অসুস্থতা কি তবে রাজনীতির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি অভিনয়, নাকি এটি একটি অপরাধ বোধ থেকে জন্ম নেওয়া পলায়নপর মনোবৃত্তি? অন্ধকার যত গভীরই হোক না কেন, সত্যের আলো একদিন না একদিন সেই অন্ধকার ভেদ করে বেরিয়ে আসবেই।